বরাবরের মতো আজকে আবার লেট নাইটের শোতে। তবে আজকে কোনো পরামর্শমূলক কোনো কিছু না, আজকে আমরা একদম হাজির হয়েছি ম্যাজিক্যাল কনসেপ্ট এন্ড শর্টকাট ট্রিক্স ক্লাসে। আজকে আমরা এমন এমন কিছু ম্যাজিক্যাল কনসেপ্ট শিখবো, এমন এমন কিছু ট্রিক্স এন্ড টেকনিক শিখবো যেগুলো দিয়ে আমরা একদম যে কোনো অঙ্ককে ধরে মার মার কাট কাট তামা তামা বানাই দিতে পারবো। তো আজকের ক্লাসে আমি একদম, যেহেতু রাতের ক্লাস, এমন এমন কিছু কনসেপ্ট তোদের শেখাবো যেটা দেখে তোদের কাছে অঙ্কগুলো একদম পানির চাইতে বেশি সহজ মনে হবে। সুতরাং তোদের যে সকল বন্ধু এখনো জেগে আছে তাদেরকে একটু মেনশন করতে থাক, সবাই সহ আমরা একটা মশলাদার চমকপ্রদ অনেক সুন্দর একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। তো সবাই একটু জানা যে কারা কারা আমার সাথে জয়েন করতেছিস এবং তোরা সবাই কেমন আছিস, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার সাউন্ড তোরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছিস কিনা, এবং তোরা সবাই একটু বন্ধুদের মেনশন করতে থাক। এবং তোরা আমাকে বল যে হচ্ছে তোদের কার কি টার্গেট, কার টার্গেট ইঞ্জিনিয়ারিং, কার টার্গেট মেডিকেল, কার টার্গেট ভার্সিটি যে হচ্ছে, এবং তোরা কে কে এইচএসসি কোন ব্যাচের এটাও আমাকে জানাতে ভুলিস না। একদম মার দাঙ্গা আগুন ঝরা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আমি মোটামুটি ফিক্স করে রাখছি যে পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গের কিছু ম্যাজিক্যাল কনসেপ্ট নিয়ে কথা বলবো। দেখি আমাদের সাথে এত রাতে কারা কারা জয়েন করতেছে। আমাদের সাথে সারোয়ার মাহমুদ আছে। সারোয়ার লক্ষ্মী কেমন আছিস? আমাদের সাথে শফিকুল জয়েন করছে। শফিকুল তোর আরেক মিস করি লক্ষ্মী, তুই চলে আয়, আমাদের একসাথে ভর্তি প্রস্তুতি নিতে হবে। আমাদের সাথে সাইফ আজান আছে। আজান কেমন আছিস? আমাদের সাথে ফেরদৌস, এইচএসসি 2020 ব্যাচে ফেরদৌস, তোর টার্গেট কি একটু আমাকে বল। এই জায়গায় সোহানুর রহমান আছে, মেডিকেল টার্গেট। ওয়াও, আজকে আমি মেডিকেলের কিছু এক্সক্লুসিভ কনসেপ্ট দেখাবো, তারপর তোরা বুঝতে পারবি যে আসলে মেডিকেলের জন্য ফিজিক্স মুখস্থ করার বিষয় না, ফিল করার বিষয়। যে মেডিকেলের ফিজিক্সে মুখস্থ করে না, বুঝে বুঝে পড়তে হবে। তো তোরা কি একটা কাজ করতে পারিস না? তোরা তোদের 3জন 4জন করে বন্ধুকে মেনশন কর না। এই সময়টা আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখি যেটা আমাদের ভর্তি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় খুব খুব বেশি কাজে লাগবে। এবং আমরা আজকে দুইটা চ্যাপ্টারের বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। একটা হলো পর্যায়বৃত্ত গতি, আর একটা হলো তরঙ্গ। দুইটা জিনিস, পর্যায়বৃত্ত গতি আর হলো তরঙ্গ। দেখি এই দুইটা কিছু বেসিক ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে হবে। সুতরাং তোরা একটু প্রত্যেককেই, বেশি না, মাত্র 2জন করে বন্ধুকে মেনশন কর আর ক্লাসটা শেয়ার করে দে যাতে সবাই আজকের ক্লাসটা দেখতে পারে। খেলা হবে রে পাগলা, খেলা হবে আজকে, খেলা হবে। তো এখানে মুজাহিদুল ইসলাম, মুজাহিদ কেমন আছিস ভাইয়া? সাদিস স্যার জয়েন করছে আমাদের সাথে। স্যার আসসালামু আলাইকুম। আমাদের সাথে রাজেশ কুমার মজুমদার আছে। ভাইয়া কোপ হবে? ইয়েস, অবশ্যই কোপ হবে, খেলা জমবে। তো এখানে মুহিত বলছে নরসিংদী ওএসএসসি 2020। এই লক্ষ্মী, তোর টার্গেট কি মুহিত? হ্যাঁ, কার টার্গেট কি এটা আমাকে একটু জানাও। যে হচ্ছে মুজাহিদুল ইসলাম ভাইয়া, সবগুলোতে চান্স পেতে চাই, ইউ আর ব্রিলিয়ান্ট। তবে আমি বলতে পারবো না যে আসলে অবস্থা কি হবে। ফার্স্ট অফ অল ফিক্স ইওর টার্গেট। এই জায়গায় সবুজ বলছে খেলা হবে। সবাই একটু বন্ধুদের মেনশন কর না, মেনশন করো। আজকে শেয়ারিং ইজ কেয়ারিং। সবাই ক্লাসটা শেয়ার করে দে, শেয়ার করে কমেন্টে লেখ ডান। প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আমি প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো, যে জিনিসটাকে তোরা সবচাইতে বেশি ভয় পাস, সেটা হলো স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক নিয়ে আমি প্রথমে একটু কথা বলবো। স্প্রিং এর এই জায়গাটাকে আমরা যেন কেন সবাই স্কিপ করে যাই, তো এইটা নিয়ে আমি প্রথমে কথা বলবো। তো মেডিকেল টার্গেট এখানে আফরোজা ইসলাম বলছে। পার্থ বলছে খুব ভালো ভাই। পার্থ কেমন আছিস? কার কি টার্গেট জানাতে থাকো। এবং আমি কি ক্লাস শুরু করব না আরেকটু ওয়েট করব? আমাকে একটু বল যে ক্লাস শুরু করব না আরেকটু ওয়েট করব। সারোয়ার বলছে ওর মেডিকেল টার্গেট। একটু বন্ধুদের মেনশন করতে থাকো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে আমি, আর তোরা যত শেয়ার করবি আমি তত ম্যাজিক্যাল কনসেপ্ট দেব, যত শেয়ার তত ম্যাজিক্যাল কনসেপ্ট। ইয়েস, এখানে আফরোজা বলছে ভাই মেডিকেল টার্গেট, দ্যাটস গ্রেট। এখানে জাহাঙ্গীর ইসলাম জাকির বলছে মেডিকেল টার্গেট। জাকির কালকে ম্যাথ ক্লাস আছে সকাল 10টায়। উজ্জ্বল দেবনাথ আছে আমাদের সাথে। পূজা সূত্রধর জয়েন করছে। আমি ভালো আছি, অনেক ভালো আছি। তোদেরকে দেখলে আমি তো আরো অনেক ভালো হয়ে যাই। তো আমার আসলে ভালো না থেকে উপায় নাই। হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস, ইয়েস ফার্স্ট ক্লাস, খেলা হবে প্রত্যেককেই। ওয়াও, রেডি, 1 2 3। ও ও ও ফার্স্ট অফ অল আমরা একটু বুঝি যে স্প্রিং ধ্রুবক এই জিনিসটা বলতে কি বোঝায়। স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায়, এই জায়গায় আমি খেয়াল করো যে হচ্ছে আমি এখানে
সমান মানে এরকম আরো একটা স্প্রিং নিছি, এখানে দুইটা স্প্রিং, এখানে যে স্প্রিং এখানেও একই স্প্রিং। তাহলে এই জায়গায় আমি একটা জিনিস চিন্তা করব যে স্প্রিং ধ্রুবক আমরা সবাই জানি F = kx। এখানে স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায়? স্প্রিং ধ্রুবক বলতে বোঝায় যে হচ্ছে সফটনেসটা বোঝায়, অর্থাৎ কে কতটুকু শক্ত কতটুকু নরম। খুব ভালো করে বুঝিও, যে যত বেশি শক্ত তার স্প্রিং ধ্রুবক তত বেশি, আর যে যত বেশি নরম তার স্প্রিং ধ্রুবক তত কম। খুব ভালো করে বুঝিও, যে যত বেশি শক্ত তার স্প্রিং ধ্রুবক তত বেশি, আর যে যত বেশি নরম তার স্প্রিং ধ্রুবক তত কম। এখানে একটা স্প্রিং, খেয়াল করো তো দেখি, এখন আমি এটাকে টেনে লম্বা করব, এটাকে টেনে লম্বা করব, আর খেয়াল করো যে আমাদের এখানে যে এই জায়গায় আমি যদি টেনে লম্বা করতে চাই তাহলে কোনটাকে বেশি শক্ত মনে হবে? এক নম্বর ক্ষেত্রে বেশি শক্ত মনে হবে না দুই নম্বর বেশি শক্ত ক্ষেত্রে, দুই নম্বর ক্ষেত্রে শক্ত মনে হবে? আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে এক নম্বর ক্ষেত্রটা বেশি শক্ত না দুই নম্বর ক্ষেত্রে টেনে লম্বা করতে বেশি বল লাগবে, কোনটাকে বেশি শক্ত মনে হবে? আমাকে এটা একটু বলো, এক নম্বর ক্ষেত্র না দুই নম্বর ক্ষেত্র? আমরা আরেকটা ক্ষেত্র চিন্তা করব যে ঠিক এই রকম দুইটা স্প্রিং নেব, এইটা একটা স্প্রিং এবং আরেকটা এইটা আরেকটা স্প্রিং। তাহলে এই রকম আমি দুইটা স্প্রিং নিছি, দেখো এই রকম আমি দুইটা স্প্রিং নিছি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর ক্ষেত্র। তাহলে 1 আর 2 এর মধ্যে কোনটাকে বেশি শক্ত মনে হবে আমাকে একটু জানাও। তাহলে 2 নম্বর ক্ষেত্রে বেশি শক্ত মনে হবে, তার মানে এই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক বাড়ে, স্প্রিং ধ্রুবক বেশি, কারণ যে যত বেশি শক্ত তার স্প্রিং ধ্রুবক তত বেশি। এখন তার মানে এটা কোন সমবায়ে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে স্প্রিং ধ্রুবক কি হয়? বাড়ে। তাহলে এইটার ধরো স্প্রিং ধ্রুবক যদি, এটা স্প্রিং ধ্রুবক যদি k হয়, তাহলে এই ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক হবে k, এইটার স্প্রিং ধ্রুবক k, এইটারও স্প্রিং ধ্রুবক k, তার মানে k + k। এখন ব্যাপারটা যদি এরকম হইতো, এটার স্প্রিং ধ্রুবক k1, এটার স্প্রিং ধ্রুবক k2, তাহলে এই ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক হইতো k1 + k2। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা প্রত্যেককে ফিল করতে পারছো কিনা, হৃদয় দিয়ে অনুধাবন করতে পারছো কিনা? ফিল দ্যাট, ফিল দ্যাট। এই জায়গায় এটা হচ্ছে k2। ভাইয়া আমি 1 নম্বর ক্ষেত্র আর 3 নম্বর ক্ষেত্র আমি এই ক্ষেত্রে টেনে লম্বা করতে চাবো আর এই ক্ষেত্রে টেনে লম্বা করব, বলো তো দেখি কোথায় টেনে লম্বা করা কঠিন? 1 নম্বর ক্ষেত্রে টেনে লম্বা করা কঠিন না 2 নম্বর ক্ষেত্রে টেনে লম্বা করা কঠিন? আমাকে বলো যে কোথায় টেনে লম্বা করা কঠিন হবে, একটু আমাকে জানাও না। যে আমরা কিন্তু বলতেছি এখানে কিন্তু সহজেই টেনে লম্বা করা যাবে, তার মানে এই ক্ষেত্রে টেনে লম্বা করা সহজ। সহজ মানে এখানকার চাইতে এখানে টেনে লম্বা করা সহজ। সহজ হলে তাহলে কি হবে? স্প্রিং ধ্রুবক কমে। তার মানে এটা কোন সমবায়? দুইটা কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে আমরা বুঝলাম শ্রেণী সমবায়ে k এর মান কমে, k এর মান কমে। তার মানে তুল্য স্প্রিং ধ্রুবক, তাহলে সেই ক্ষেত্রে 1/k সমান হবে 1/k1 + 1/k2। কারণ তোমরা যখন রোধের সমবায় বা ধারকের সমবায় পড়ছো তখন দেখছো এই আকারে যখন থাকে তখন আমাদের তুল্য মানটা হয় এইগুলার প্রত্যেকটার চাইতেও কম। যেমন এখানে k1, এইটার স্প্রিং ধ্রুবক k1, এইটার স্প্রিং ধ্রুবক যদি k2 হয়, তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক k এর মান হবে k1 এর চাইতেও কম, k2 এর চাইতেও কম। যেমন এটার স্প্রিং ধ্রুবক যদি 4 হয় আর এটার স্প্রিং ধ্রুবক যদি 5 হয়, তাহলে তুল্য স্প্রিং ধ্রুবকটা হবে 4 এর চাইতেও কম, 5 এর চাইতেও কম। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা প্রত্যেককে ফিল করতে পারছো কিনা? তাহলে সমান্তরালে স্প্রিং ধ্রুবক কমে, শ্রেণীতে সমান্তরালে স্প্রিং ধ্রুবক বাড়ে আর শ্রেণীতে স্প্রিং ধ্রুবক কমে। সহজ কথায় এখানে স্প্রিংটা ধারকের মতো ব্যাপার স্যাপার মেনে চলে। তাহলে স্প্রিংটা কার মতো ব্যাপার স্যাপার মেনে চলে? তাহলে স্প্রিংটা ধারকের মতো ব্যাপার স্যাপার মেনে চলে, ধারক, ধারক। এবার
আমরা একটু ফিল করি, তারপর আমরা ম্যাজিক্যাল কনসেপ্ট ব্যবহার করব। একটু ফিলিংস নেই না ভাইয়া, একটু ফিলিংস নেই, ফিলিংস আমাকে নিতেই হবে। ওয়াও, ও দেখো ফিলিংস, আমার এখানে একটা স্প্রিং আছে, খুব ভালো করে বোঝো, এখানে একটা স্প্রিং আছে। তোমরা তো ফিজিক্স অনেকে মুখস্থ করতে চাও, কিন্তু ফিজিক্সের ফিলিংস নিতে পারলে ফিজিক্সকে কখনো ফেলে দিতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার। আমি এই স্প্রিংটাকে সমান 3 ভাগে ভাগ করব। ধরো এখন একটা স্প্রিং এখানে, এটা একটা ভাগ, একই স্প্রিংটাকে আমি 3 ভাগে ভাগ করছি, এটা আরেকটা ভাগ, এরকম আরো একটা ভাগ। এখন খেয়াল করো, আমি সবগুলা স্প্রিংকে, এক্ষেত্রে স্প্রিং ধ্রুবক হলো কে, খুব ভালো করে বুঝিও, এক্ষেত্রে স্প্রিং ধ্রুবক হলো কে। তাহলে এটাকে আমি সমান পরিমাণ প্রসারিত করব। ধরো এটাকে আমি প্রসারিত করতে চাই 5 সেন্টিমিটার, এটাকেও আমি প্রসারিত করতে চাই 5 সেন্টিমিটার। তাহলে কোনটা বেশি শক্ত মনে হবে? 1 নম্বর ক্ষেত্রে বেশি শক্ত মনে হবে না 2 নম্বর ক্ষেত্রে বেশি শক্ত মনে হবে? বলো তো দেখি। কথা বলো, যে 1 নম্বর ক্ষেত্রে বেশি শক্ত মনে হবে না 2 নম্বর ক্ষেত্রে বেশি শক্ত মনে হবে? যে আমি এটাকে টেনের বড় করতে চাই ভাইয়া, লম্বা করতে চাই, 5 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার লম্বা করতে চাই, এটাকেও আমি 5 সেন্টিমিটার লম্বা করতে চাই। তাহলে একই স্প্রিং, কিন্তু এই স্প্রিংটাকে সমান 3 ভাগে ভাগ করছি। তাহলে বল এক্ষেত্রে বেশি শক্ত মনে হবে না বেশি নরম মনে হবে? বলো। তাহলে 2 নম্বরটা বেশি শক্ত মনে হবে। তাহলে 2 নম্বরটা বেশি শক্ত মনে হবে মানে কি? এই ক্ষেত্রে তাহলে কেটে ভাগ করলে, খুব ভালো করে বুঝিও, কেটে ভাগ করলে তাহলে বেশি শক্ত মনে হচ্ছে। তাহলে বেশি শক্ত মনে হচ্ছে তার মানে কি? স্প্রিং ধ্রুবক বেড়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝিও, স্প্রিং ধ্রুবক তখন কি হয়ে যাচ্ছে? তোমার বেড়ে যাচ্ছে। এখন এটাকে সমান কয় ভাগে ভাগ করছো? 3 ভাগে। তাহলে এটাকে লম্বা করতে যে পরিমাণ বল দেওয়া লাগবে, এটাকে লম্বা করতে বল প্রয়োগ করা লাগবে তার 3 গুণ। তাহলে এটার স্প্রিং ধ্রুবক যদি কে হয়, তাহলে এটার স্প্রিং ধ্রুবক হবে 3k। সবাই আমাকে বলো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? যদি সমান 4টা ভাগে ভাগ করতাম, সমান 4টা ভাগে ভাগ করতাম, তাহলে এই ক্ষেত্রে কি হইতো? এই ক্ষেত্রে আমাকে যে বল প্রয়োগ করা লাগতো একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারিত করতে, সমান 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার বল লাগতো কয় গুণ? আগের চাইতে 4 গুণ। তাহলে আগের স্প্রিং ধ্রুবক যদি কে হইতো, তাহলে পরের স্প্রিং ধ্রুবক হইতো 4k। এখন আমাকে বলো যে স্প্রিং ধ্রুবক ব্যাপারটা সবাই ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। আমরা এখন ম্যাজিক্যাল কনসেপ্টে যাব। দেখো বেশ কিছু অঙ্ক সলভ করব, আমরা ফিল করলাম, এরপরে আমরা ম্যাজিক্যাল কনসেপ্ট শিখব কিছু। দেখো ভাইয়া, ও ভাইয়া দেখো না, না 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 না, একটি স্প্রিং ধ্রুবককে, স্প্রিংকে 2:, একটি স্প্রিং এর কেমন লাগতেছে? তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে এটা আমাকে একটু জানাও। তাহলে আমরা এবার ম্যাজিক্যাল কনসেপ্ট ব্যবহার করব। দেখো কিভাবে ম্যাজিক্যাল কনসেপ্ট ব্যবহার করে অঙ্ক দেখার সাথে সাথে উত্তর বলতে হয়।
এখন তুমি কিন্তু এটা জেনে গেছো যে এই স্প্রিং কে কেটে ভাগ করলে সেটা বেশি শক্ত হয়ে যায়, তার মানে তার স্প্রিং ধ্রুবক বাড়ে। তার মানে আগের স্প্রিং ধ্রুবক কে ছিল, অবশ্যই অবশ্যই এখন প্রত্যেকটা টুকরার স্প্রিং ধ্রুবক হবে কে এর চাইতে বেশি। তাহলে এখন আমি আসি অনুপাতটা কত, 2:5:3। তাহলে প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে, তুমি উপরে নিবা হলো সবগুলার যোগফল 2 5 3, তিনটা যোগ করলে কত হয় 10 ডিভাইডেড বাই, যেহেতু 10 কে মানে আগেরটার স্প্রিং ধ্রুবক কত, আগেরটার স্প্রিং ধ্রুবক হলো কে, তার মানে এই অনুপাতগুলো যোগ করবা ইনটু আগের স্প্রিং ধ্রুবক ডিভাইডেড বাই কোন টুকরাটা বের করতেছো, প্রথম টুকরা, তাহলে 2 দ্বারা ভাগ, তাহলে প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক হবে 5k। অঙ্ক শেষ। এবার আমরা দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক বের করব। তাহলে আগে আমি কি করব, তিনটা যোগ করব, তিনটা যোগ করলে 10, তারপরে হচ্ছে k ডিভাইডেড বাই, আমার যেহেতু দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক বের করতেছি, তাহলে দ্বিতীয় টুকরার অনুপাতটা দ্বারা ভাগ, দ্বিতীয় টুকরার অনুপাত দ্বারা ভাগ, তাহলে 10k ডিভাইডেড বাই 5, তার মানে কত 2k। তাহলে আমাকে বলো যে তৃতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে, সবাই আমাকে বলো যে তৃতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে। সবাই আমাকে জানাতে থাকো না ভাইয়া, তৃতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে এটা আমাকে একটু জানাও। এখন সমান 3 ভাগে ভাগ করে মানে কি, সমান 3 ভাগে ভাগ করে মানে তার অনুপাত 1:1:1। একটু আগে কিন্তু আমরা দেখছি সমান 3 ভাগে ভাগ করলে স্প্রিং ধ্রুবক হবে 3k, ফিল করছিলাম তখন। আর এখন ম্যাজিক্যাল ট্রিক্স দিয়ে করি। তাহলে আমার নিয়মটা কি, আগে অনুপাতগুলো যোগ করতে হয় 3, স্প্রিং ধ্রুবক কত k, আর এখন প্রথম টুকরাটা কত হবে 3k ডিভাইডেড বাই 1, দ্বিতীয় টুকরাটাও কত হবে 3k বাই 1, তার মানে প্রথম টুকরারও স্প্রিং ধ্রুবক 3k, দ্বিতীয় টুকরারও স্প্রিং ধ্রুবক 3k, তৃতীয় টুকরারও স্প্রিং ধ্রুবক 3k। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাহলে এখানে তৃতীয় টুকরার উত্তর সবারটা হইছে, সবারটা সঠিক। তাহলে আনসারটা কত হবে 10 ডিভাইডেড বাই 3 ইনটু k। অনেকে k দাও নাই, k না দিলে কিন্তু ভুল, তার মানে 10 বাই 3k, এটা হচ্ছে আমার আনসার। এই যে আমরা স্প্রিং ধ্রুবক ব্যাপারটা ফিল করলাম, তারপর আমরা এখানে একটা ম্যাজিক্যাল ট্রিক্স অ্যাপ্লাই করলাম। এখন আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। দেখো আমি একটা টপিক বলি, দেখো তো এই জায়গাটাতে তোমাদের অনেক সমস্যা হয় না, যে এই জায়গাগুলোতে দেখো তোমাদের অনেক প্রবলেম হয় কিনা, যে বব পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে ব্যাপারটা কেমন হবে, বব যদি পারদ দ্বারা পূর্ণ করা হয় তাহলে ব্যাপারটা কেমন হবে, ঘড়ি, আমি এই জায়গায় একটা জিনিস চিন্তা করে একটু চিন্তা দাও, যে আমি গ্রীষ্মকালে ঘড়ি ধীরে চলবে না আস্তে চলবে, তারপরে হলো পাহাড়ে নিয়ে গেলে এটা ধীরে চলবে না আস্তে চলবে। এই ব্যাপারগুলোতে তো মেডিকেল ভর্তি পরীক্ষা বলি, মেডিকেল ভর্তি পরীক্ষায় থিওরি আকারে প্রশ্ন হয়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এখানে ম্যাথ আসে, ভার্সিটি ভর্তি পরীক্ষা এখান থেকে ম্যাথও আসে, থিওরি আসে। এই জায়গাগুলোতে তোমরা প্রত্যেককেই প্রবলেম ফেস করো কিনা এটা আমাকে একটু জানাও। যদি সবাই প্রবলেম ফেস করো, যে অনেক প্যাচ লাগে যে শীতকালে কি হবে, গ্রীষ্মকালে কি হবে, মেরু অঞ্চলে নিয়ে গেলে কি ধীরে চলবে না আস্তে চলবে, হ্যাঁ এই ব্যাপার, লিফট উপরে উঠলে কি হয়, নিচে নামলে কি হয়, তোমরা কি এই ব্যাপারগুলোতে প্রবলেম ফেস করো, তাহলে আমি এই টপিকটা এমন ভাবে আলোচনা করে দেব, একদম শুধু একটা লাইন মাথায় রাখবা ভাইয়া, শুধুমাত্র একটা লাইন মাথায় রাখবা, এই রিলেটেড হাজার হাজার প্রশ্নের কোনো প্রশ্নই তুমি আর ভবিষ্যতে কখনো ভুল করবে না, জাস্ট একটা লাইন। আমার দেখা গেছে যে হচ্ছে অনেক সূত্র শিখতে হবে না, জাস্ট একটা লাইন শিখলে এই রিলেটেড কোশ্চেন আমি কখনো ভুল করব না। তোমরা কি এই ব্যাপারটা শিখতে চাও কিনা আমাকে একটু জানাও। তো এর আগের প্রশ্নের উত্তর সবাই সঠিক দিছিস, দ্যাটস গ্রেট। তো এই ব্যাপারগুলা এগুলা নিয়ে এখন আমরা কথা বলবো। তোমাদের আজকের ক্লাসে আমি এমন কিছু জিনিস দিব যেটা এর আগে কখনো দেই নাই, অতএব ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকতে হবে ভাইয়া, শেষ পর্যন্ত থাকো, ধৈর্য হারা হলে হবে না, শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু পাবে। তাহলে আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো যারা মেডিকেল ড্রিমার তারা দেখো ফিজিক্সটাকে কিভাবে করতে হয়, বইয়ের লাইন বাই লাইন দাঁড়ায় তুমি এত তথ্য মুখস্থ করে রাখতে পারবে না ভাইয়া, তুমি ফিল করে পড়ো, তোমার যেভাবে প্রশ্ন আসুক তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো আমরা সবাই জানি t = 2 pi root over l divided by g, t = 2 pi root over l by g।
এখান থেকে আমি কি ফর্মুলা শিখতেছি, টি ইজ প্রপোর্শন রুট এল আর হচ্ছে টি ইজ প্রপোর্শন 1/√g, এটা কিন্তু আমরা বলাই যায়। তাহলে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নটা কি আসবে, দেখো ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসবে হচ্ছে এরকম, একটি সরল দোলকের কৌণিক বিস্তার 10 ডিগ্রি, খুব ভালো করে বুঝিও, কৌণিক বিস্তার 10 ডিগ্রি, যে এখানে তাহলে কোনটি সত্য, তাহলে কোনটি সত্য, এই জায়গায় ভর্তি পরীক্ষার কোশ্চেনের ট্রিক্স যারা ধরতে পারে তারা অবশ্যই ভর্তি পরীক্ষায় অনেক ভালো করে, বি কম পড়েও তারা একদম কোপানো রেজাল্ট করে দিতে পারে। সি নম্বর বোথ, ডি নম্বর নান। সবাই আমাকে বলো তো দেখি, আমরা জানি t = 2π√l/c, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতেই পারি t is proportion √l, t is proportion 1/√g। তাহলে এখানে বলছে যে নিচের কোনটি সত্য, t is proportion √l সত্য না t is proportion 1/√g সত্য না বোথ সত্য হবে। আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে এখানে আনসার কি হবে ভাইয়া, এখানে সবাই একটু জানাও যে এখানে আনসার কি হবে, আমাকে একটু জানাতে থাকো। তো অনেকে উত্তর করতেছো হ্যাঁ যে t is proportion √l টাও সত্য, t is proportion 1/√g টাও সত্য। তাহলে আমার প্রশ্ন এখানে সত্যটা কোনটা, এভরিবডি প্রত্যেকটা ট্রাই করো। তো অনেকে বলতেছে বি হবে, অনেকে বলতেছে বোথ হবে, অনেকে বলতেছে নান হবে, আসলে কোনটা সঠিক? এখন আমরা একটা জিনিস চিন্তা করি, যারা বেসিক সেন্সে চিন্তা করতেছি ওরা কিন্তু চিন্তা করছে t is proportion √l এর সত্য, t is proportion 1/√g এর সত্য, তার মানে आंसर হবে বোথ। কিন্তু না, এখানে आंसर কিন্তু বোথ না। কেন না? কারণ সরল দোলকের সূত্রগুলো কখন মানে, সরল দোলকের সূত্রগুলো তখনই মানে যখন কৌণিক বিস্তার 4 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান হয়। যখন কৌণিক বিস্তার 4 ডিগ্রির চাইতে বড় তখন কিন্তু সরল দোলকের সূত্রগুলো প্রযোজ্য নয়, সরল দোলকের সূত্রগুলো প্রযোজ্য নয়। তার মানে এখানে যেহেতু কৌণিক বিস্তারের মান 4 ডিগ্রির চাইতে বেশি হইছে, এই দুটাই সত্য ঠিক আছে কখন, যখন কৌণিক বিস্তার 4 ডিগ্রির চাইতে ছোট হবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার সরল দোলকের সূত্রগুলো প্রযোজ্য হবে না, তাই এই ক্ষেত্রে আমার आंसर হবে না। এটা দিয়ে আমি বুঝলাম তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, প্রত্যেকটা সূত্র যখন পড়বে তোমাকে চিন্তা করতে হবে এই সূত্রটা আমরা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো আর কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। এই ইনফরমেশনটা অবশ্যই তুমি খুঁজে বের করে পাশে নোট করে রাখবে। এই জায়গা থেকে ভর্তি পরীক্ষায় ম্যাথ আকারে প্রশ্নগুলো আসে সাধারণত। তো এইখান থেকে আমি এবার মেইন আলোচনায় আস্তে আস্তে চলে যাব। দেখো ভাইয়া মেইন আলোচনায় যাব। ভাইয়া এখান থেকে কি আমি বলতে পারি না যে হচ্ছে t is proportion 1/√g, t is proportion 1/√g, আর আমরা সবাই জানি যে t is proportion 1/f, এটাও আমরা জানি। এখন তোমাদের কি দোলক ঘড়ি সম্পর্কে একটা আইডিয়া আছে, সেকেন্ড দোলক ঘড়ি সম্পর্কে একটা আইডিয়া আছে? তো সেকেন্ড দোলক ঘড়ির বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে একটা দোলক ঘড়ির নিচের দিকে আমার একটা পেন্ডুলাম দেয়া থাকে, দোলক ঘড়ির নিচের দিকে আমাদের একটা পেন্ডুলাম দেয়া থাকে। তাহলে এই দোলক ঘড়ির বৈশিষ্ট্যটা কি ভাইয়া? দোলক ঘড়ির বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ঘড়ির সেকেন্ডের কাঁটা। এখন এই দোলক ঘড়ির এই পিণ্ডটা যখন এখান থেকে এখানে যায় তখন এই সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড নড়ে, তখন সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড নড়ে। এখন আবার এখান থেকে এখানে গেল 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসলে 1 সেকেন্ড, তাহলে আবার 1 সেকেন্ড। এখন দোলনকাল কাকে বলে? যে বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় একই বিন্দুতে ফিরে আসার সময়কে বলা হয় দোলনকাল। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এখানে গেল, আবার পুনরায় এখানে চলে আসলো, তাহলে এখানে গিয়ে এখানে যাওয়া, আবার এখানে ফিরে আসতে কয় সেকেন্ড সময় লাগলো? আমাকে এটা একটু জানাও, কয় সেকেন্ড সময় লাগলো? 2 সেকেন্ড। যেহেতু এখানে 2 সেকেন্ড সময় লাগছে তার মানে সেকেন্ড দোলকের দোলনকালও কয় সেকেন্ড? সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সবাই সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? তাহলে দেখো এই দোলক ঘড়ির চলাটা, দোলক ঘড়ির কাঁটা চলা, এটা কিন্তু কার উপর ডিপেন্ডেন্ট? দোলক ঘড়ির কাঁটা চলাটা এই ববের এখান থেকে এখানে যাওয়ার উপর ডিপেন্ডেন্ট।
এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যদি এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগে, এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগে, তার মানে কখন বেশি সময় লাগবে? যদি পর্যায়কাল বেশি হয়, দোলনকাল বেশি হয়, তাহলে এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগবে। তাহলে সেকেন্ডের কাঁটাটা নড়তেও কি সময় লাগবে? বেশি সময় লাগবে। এখন খেয়াল করো, নড়তে বেশি সময় লাগবে মানে কি? এখন যে সময় লাগবে আর এবার নড়তে বেশি সময় লাগবে। যাব। এখন নড়তে বেশি সময় লাগা মানে কি? এখন সেকেন্ডের কাঁটা নড়তে বেশি সময় লাগবে, তার মানে সেকেন্ডের কাঁটা কি জোরে চলবে না আস্তে চলবে? আস্তে চলবে। তাহলে আমরা বুঝলাম যদি পর্যায়কাল বেশি হয় বা দোলনকাল বেশি হয়, এই যে ববটার এখান থেকে এখানে যেতে বেশি সময় লাগে, আমার ঘড়ির কাঁটাটারও 1 সেকেন্ড দেখাইতে বেশি সময় লাগবে, তার মানে ঘড়ি কিভাবে চলবে? ধীরে চলবে। তাহলে আমরা বুঝলাম পর্যায়কাল বেশি হলে ঘড়ি ধীরে চলে, পর্যায়কাল বেশি হলে ঘড়ি ধীরে চলে। তার মানে টি যখন হয় বেশি, ঘড়ি তখন হয় কম। তার মানে আমি বলতে পারি টি ইজ প্রপোর্শন হলো 1 ডিভাইডেড বাই ঘড়ি। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, যে পর্যায়কাল বেশি হলে ঘড়ি ধীরে চলে। এই ব্যাপারটা তোমরা প্রত্যেককে ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো এখানে তাহলে আমরা কি বলতে পারবো না যে t is proportion 1 by ঘড়ি? তাহলে এখান থেকে আমরা লিখলাম t is proportion 1 by ঘড়ি, এবং আমরা t equal to 1 by f এটা তো আমরা জানি। আর এর সাথে সাথে আমরা আরো একটা জিনিস লিখতে পারবো, t is proportion হলো √l, t is proportion √l। এই লাইনটা তোমরা প্রত্যেককে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে তুমি এখন মিনিমাম 500টা এমসিকিউ এর সঠিক উত্তর জেনে যাবা কোনো প্রকার মুখস্থ ছাড়া। যদি এতটুকু বুঝে থাকো, একদম শেষ পর্যন্ত থাকতে হবে ভাইয়া, যে যদি বুঝে থাকো মিনিমাম 500 ধরনের এমসিকিউ এর তুমি সঠিক উত্তর বুঝে যাবে। তাহলে চলো এখান থেকে কি কি ভাবে প্রশ্ন হয় আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। রেডি, 1 2 3 অ্যাকশন। খেয়াল করো, আমার প্রথম ক্ষেত্র হলো মেরু থেকে বিষুবে গেলে কি হবে। তুমি শুধু চিন্তা করবা, আর এখন যে প্রবলেমগুলো দেব তুমি একটা জিনিসই চিন্তা করবে। কি চিন্তা করবে? তুমি চিন্তা করবে জি এর মান বাড়ে না কমে। বলো তুমি কি চিন্তা করবে? জি এর মান বাড়ে না কমে। এখন তুমি দেখো জি হলো টি এর সাথে ব্যস্তানুপাতিক, তার মানে জি আর টি হবে উল্টা, আর জি এর সাথে বাকি সবগুলা, বাকি দুইটা হলো সমানুপাতিক। এখন তুমি খেয়াল করো, তাহলে মেরু থেকে বিষুবে গেলে জি এর মান কি বাড়ে না কমে? আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি 9.83217 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম 9.78 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে মেরু থেকে বিষুবে গেলে জি এর মান কমে, আমি শুধু কমা বাড়া চিহ্ন দেব। তাহলে জি এর মান কমে, জি আর টি কি উল্টা, তাহলে জি যেহেতু কমতেছে তাহলে টি কি হবে? বাড়বে। আর জি ঘড়ির কম্পাঙ্ক এগুলা কি রকম? একই রকম। তাহলে জি কমতেছে তার মানে ঘড়ি কি হবে? কমবে। ঘড়ি কমবে তাহলে কম্পাঙ্কও কি হবে? কমবে। আর ঘড়ি কমা মানে কি চলা? ঘড়ি কমা মানে হলো ধীরে চলা, আর ঘড়ি বাড়া মানে দ্রুত চলা, ফাস্ট চলা। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, একদম চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা কিন্তু সবগুলা বের করে ফেললাম। এবার যদি বিষুব থেকে মেরুতে যায় তাহলে কি ঘটনা ঘটবে এবার আমরা একটু বের করার চেষ্টা করব। আমরা শুধু কি চিন্তা করব? আমরা শুধু চিন্তা করব জি এর মান বাড়ে না কমে, শুধু চিন্তা করব জি বাড়ে না কমে। এখন খেয়াল করো, বিষুব থেকে যখন আমি মেরুতে যাই তখন জি এর মান কি হয়? তখন বিষুব থেকে মেরুতে গেলে জি এর মান বাড়ে।
আর যেহেতু জি এর মান বাড়ে তাই দোলনকালও কি হবে, জি এর মান বাড়তেছে, জি আর টি ব্যস্তানুপাতিক উল্টা, তাহলে দোলনকালের মান কি হয়ে যাবে, কমে যাবে। আর জি এর সাথে ঘড়ি আর কম্পাঙ্ক একই রকম, তাহলে জি যেহেতু উপরের দিকে বাড়তেছে তাহলে ঘড়িও বাড়বে, কম্পাঙ্কও বাড়বে। আর ঘড়ি বাড়া মানে কি চলা, ঘড়ি বাড়া মানে ফাস্ট চলা, অর্থাৎ ঘড়িটা ফাস্ট চলবে। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। যে এর পরের কোশ্চেনটা আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি যে বিষুব থেকে মেরুতে গেলে কি হলো। এবার আমরা চিন্তা করব যে ধরো পৃথিবী পৃষ্ঠ হতে উপরে গেলে কি হবে, পৃথিবী পৃষ্ঠ হতে উপরে, খুব ভালো করে বুঝিও। আমরা জানি জি এর আদর্শ মান বা সবচেয়ে বেশি মান কোথায়, পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা সবচেয়ে বেশি। পৃথিবী পৃষ্ঠ হতে উপরে গেলেও জি এর মান কমে, পৃথিবী পৃষ্ঠ হতে নিচে গেলেও কিন্তু জি এর মান কমে। তাহলে আমি এবার কোথায় গেছি, পৃথিবী পৃষ্ঠ হতে উপরে গেছি। এখন পৃথিবী পৃষ্ঠ হতে উপরে কোথায় গেছি চিন্তা করো, আমি পৃথিবী পৃষ্ঠ হতে উপরে ধরো পাহাড়ে কোনো জায়গায় গেছি। এখন পাহাড়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে এইটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে জি যেহেতু কমতেছে ঘড়ি আর এফ একই রকম হবে, এটাও কমবে এটাও কমবে। আর এটা কমা মানে কি, স্লো। এখন সবাই বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা। যদি ঘটনাটা এরকম হয় যে লিফট উপরে উঠতেছে, লিফট লিফট এ ত্বরণে উপরে উঠছে, এই চিহ্ন দ্বারা বুঝলাম উপরে উঠতেছে। এখন লিফট এ ত্বরণে উপরে উঠতেছে, লিফটের ক্ষেত্রে তুমি শুধুমাত্র একটা লাইন মাথায় রাখবে। বলো লিফটের ক্ষেত্রে আমি কয়টা লাইন মাথায় রাখবো, একটা লাইন মনে মাথায় রাখবো। সেই ম্যাজিক্যাল লাইনটা কি, সেই লাইনটা হচ্ছে আপ আপ ডাউন ডাউন। খুব ভালো করে বুঝিও, আপ আপ ডাউন ডাউন। আপ মানে কি, আপ মানে হচ্ছে উপরে, আর আপ মানে কি বেশি। তার মানে উপরে উঠতে থাকলে ত্বরণ বেশি হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ত্বরণটা থাকবে তার চাইতে ত্বরণের মানটা বেশি হবে। ডাউন মানে কি নিচে, আর ডাউন মানে কি কম। তার মানে নিচে নামতে থাকলে ত্বরণের মানটা কি হয়, কম হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে যে ত্বরণটা থাকবে এক্ষেত্রে ত্বরণের মানটা তার চাইতেও কম হবে। তার মানে লিফট নিচে নামতে থাকলে ত্বরণের মান কম হয়। এখন লিফট উপরে উঠুক আর লিফট নিচে নামুক, কোন ত্বরণ কাজ করবে মাস, লিফট উপরে উঠুক আর লিফট নিচে নামুক, অভিকর্ষ ত্বরণ কাজ করবে মাস। তার মানে জি তো সব সময়ই কাজ করবে। এখন আমি যদি বলি লিফট এ ত্বরণে উপরে উঠবে, উপরে উঠতেছে, তাহলে আপ আপ, তাহলে তার ত্বরণ কি হবে, বেশি হবে। তাহলে তার ত্বরণটা কত হবে, জি তো আছেই আর এ ত্বরণে উপরে উঠতেছে তাহলে বেশি হবে, কি করব, যোগ করব। তাহলে লিফট এ ত্বরণে উপরে উঠলে তার ত্বরণটা হবে জি প্লাস এ। এখন আমি যদি বলি লিফট এ ত্বরণে নিচে নামতেছে, খুব ভালো করে বুঝিও ভাইয়া, লিফট এ ত্বরণে নিচে নামতেছে, তাহলে স্বাভাবিক ত্বরণ জি তো থাকবেই, নিচের দিকে নামলে ত্বরণ কি হয়ে যায়, কমে যায়। তাহলে কতটুকু কমে যাবে, এ পরিমাণ কমে যাবে। তাহলে এখানে লিফটের ত্বরণ কত হবে, জি মাইনাস এ। তাহলে এ ত্বরণের উপরে উঠলে ত্বরণের মানটা হলো জি প্লাস এ, আর এ ত্বরণের নিচে নামলে ত্বরণের মানটা হচ্ছে জি মাইনাস এ। সবাই বলো যে এই ব্যাপারটা প্রত্যেককে ফিল করতে পারছো কিনা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যদি একটা লিফট জি ত্বরণের নিচে নামে, আমি আবার বলছি যদি একটা লিফট জি ত্বরণের নিচে নামে তাহলে তার ত্বরণের মান কত হবে, আমাকে একটু বলো যে একটা লিফট জি ত্বরণের নিচে নামলে তার ত্বরণের মানটা কত হবে। একটা লিফট যখন জি ত্বরণের নিচে নামবে তখন তার ত্বরণের মানটা কত হবে। তাহলে লিফট জি ত্বরণের নিচে নামলে ইয়েস তোমাদের সকলের উত্তর সঠিক, একটা লিফট জি ত্বরণের নিচে নামলে তার ত্বরণের মানটা হবে জি মাইনাস জি, তার মানে শূন্য। জি ত্বরণের নিচে নামতে থাকলে ত্বরণের মান হবে শূন্য। তার মানে লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে কি মনে করতে থাকবে, ওজনহীন অনুভব করতে থাকবে। এখানে এই ত্বরণের দিক ছিল কোন দিকে, নিচের দিকে, অভিকর্ষ ত্বরণের দিক।
তার মানে সে নিজের নিচের দিকে কোনো বল অনুভব করবে না, অর্থাৎ তখন লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে ওজনীয় অনুভব করবে। এবার আমি তোদেরকে একটা কুইজ দিতে চাই, আশা করি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন এই কুইজটার উত্তর দিতে পারবে। কুইজটা হচ্ছে, আমি আবার বলছি, দেখো কুইজটা হলো একটা লিফট যদি সমবেগে উপরে ওঠে তার নিট ত্বরণের মান কত। আমি আবারও বলতেছি, দেখো যে নিচের দিকে ত্বরণের মান কত, যে এখানে একটা লিফট সমবেগে উপরে উঠতেছে তার নিট ত্বরণের মান কত, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। এখন তো এখানে তুমি কি চিন্তা করতেছো যে লিফট এখানে লিফট যখন এ ত্বরণের উপরে ওঠে তার ত্বরণ বাড়বে, ত্বরণ আর টি হলো ব্যস্তানুপাতিক, তাহলে এটা যেহেতু উপরের দিকে এটা নিচের দিকে কমবে, আর এগুলার সাথে এই দুটো কি সমানুপাতিক, তাহলে এটা যেহেতু উপরের দিকে এটাও উপরের দিকে এটাও উপরের দিকে। আর ঘড়ি বাড়া মানে কি চলা, ঘড়ি বাড়া মানে হলো ফাস্ট চলা, ঘড়ি বাড়া মানে ফাস্ট চলা। এখন লিফট যখন জি ত্বরণের নিচে নামবে তখন জি ত্বরণের নিচে নামলে ত্বরণের মান কত, শূন্য। এখন ত্বরণের মান যদি শূন্য হয় তাহলে t is proportion হলো 1/0, উপরে যাই কিছু থাকুক না কেন নিচে যদি 0 থাকে তাহলে মানটা কত হয় বলো তো দেখি ভাইয়া, উপরে যাই কিছু থাকুক না কেন নিচে যদি 0 থাকে মানটা হয় হচ্ছে ইনফিনিটিভ। এখন তার মানে লিফট যখন জি ত্বরণের নিচে নামবে তখন আমার দোলনকাল হবে ইনফিনিটিভ। আর এখানে যেহেতু জি এর মান 0, ঘড়িও 0, কম্পাঙ্ক 0, আর ঘড়ি 0 মানে কি, ঘড়ি চলবে না, ঘড়ি বন্ধ হয়ে যাবে, ঘড়ি হয়ে যাবে স্টপ, ঘড়ি স্টপ হয়ে যাবে। তাহলে আমাকে বলো যে এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, আর আমি তোমাদের কুইজের উত্তর অবশ্যই দেব। এখন এই ত্বরণের মান শূন্য হয় কোন কোন ক্ষেত্রে এটা তুমি একটু জেনে নাও, কোন কোন ক্ষেত্রে ত্বরণের মান শূন্য হয়। এই ত্বরণের মান শূন্য হয় লিফট জি ত্বরণের নিচে নামলে, পৃথিবীর কেন্দ্রে, মহাশূন্য যানে, ভূকৃত্রিম উপগ্রহে, এসব ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহে এগুলা ক্ষেত্রে জি এর মান শূন্য হয়, আর তখন দোলনকাল হবে ইনফিনিটিভ, ঘড়ি বন্ধ হয়ে যাবে, কম্পাঙ্ক হয়ে যাবে শূন্য। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে কৃত্রিম উপগ্রহে কম্পাঙ্কের মান কত, আনসার হলো শূন্য। এটা এই বছরের প্রশ্ন, এই বছর আসা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কি করো, লাল নীল কালিতে দাগায় মুখস্থ করো, এত এত ইনফরমেশন, এটা কি মুখস্থ রাখা সম্ভব? কিন্তু এটা তো শুধুমাত্র এই লাইনটা বুঝতে পারা যায়, এই সরলদোলকের এই সূত্রটা বুঝতে পারা যায়, সূত্র থেকে যেটা উত্তর করা যায় সেটা তুমি মুখস্থ করবা কেন? আমি এখান থেকে দেখো আরো কত ইনফরমেশন তোমাকে বের করে দেই। তোমরা এভাবে মেডিকেল কোচিং যারা করো ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে মুখস্থ করে করে নিজেকে ধ্বংস করে দাও। এত তো মুখস্থ করার দরকার নাই, তুমি ফিজিক্সটা বুঝে পড়ো, তাহলে ফিজিক্স মুখস্থ করার যে সময়টা ওইটা তুমি বায়োলজিতে দিতে পারবা, কেমিস্ট্রিতে দিতে পারবা। তো এরকম যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য আমি ফিজিক্সটা ফিল করে শুধুমাত্র মেডিকেলের জন্য যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি একটা কোর্স ডিজাইন করছি। 15টা ক্লাসে ফুল মেডিকেল সিলেবাস কভার করে দেব। আমি নিশ্চিত এই 15টা ক্লাস করলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যা আসবে তুমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরও আমি তো কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরও তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে প্রয়োজনে বই দাগাই দেব যে ইনফরমেশনগুলো তোমাকে এক্সট্রা ভাবে মাথায় রাখতে হবে। এখন এই 15টা ক্লাসে যারা করবে আমি মোটামুটি বলে দিতে পারবো মেডিকেল ভর্তি পরীক্ষায় তার বাইরে প্রশ্ন হবে না, তোমাকে এত লোডও নিতে হবে না, তুমি প্রত্যেকটা জিনিস এভাবে বুঝে বুঝে উত্তর করতে পারবে। তো এই কোর্সটার ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। কোর্স ফি খুবই কম, 15টা ক্লাস 10টা পরীক্ষা সবকিছু মিলে মাত্র 1000 টাকা ফি। তোমরা চাইলে মেডিকেলের ওই কোর্সটাতে রেজিস্ট্রেশন করতে পারো, ফুল মেডিকেল ফিজিক্স কভার হবে। আমরা এবার যে কুইজটা দিছিলাম এই কুইজটার উত্তর অনেকে, যে কুইজটা দিছি
এই কুইজটার উত্তর ম্যাক্সিমামই ভুল দিছো, বলছো সমবেগে যখন লিফট নিচে নামবে বা উপরে উঠবে তুমি বলছো ত্বরণের মান শূন্য। ভাইয়া সমবেগে যদি উপরে ওঠে তাহলে সমবেগ মানে কি? ত্বরণের মান শূন্য। কার ত্বরণ শূন্য? লিফটের ত্বরণ শূন্য। খুব ভালো করে বুঝিও। তাহলে লিফট যখন a ত্বরণে ওঠে তখন তার ত্বরণ হয় g + a। তাহলে লিফট যখন শূন্য ত্বরণে উঠবে তখন তার ত্বরণ হবে g + 0, তার মানে লিফট ত্বরণ হবে g। তার মানে সমবেগে উপরে উঠলে লিফটের ত্বরণ হবে g। সমবেগে উপরে উঠলে দেখো g সমবেগে উপরে ওঠা মানে কি? শূন্য ত্বরণে উপরে ওঠা। শূন্য ত্বরণে উপরে উঠলে তাহলে কত হবে? g + 0, তার মানে g। আশা করি তোমরা কুইজের ব্যাখ্যাটা প্রত্যেককেই বুঝতে পারছো, প্রত্যেককেই ফিল করতে পারছো। তো এখানে অনেকে বলছো যে করতে চাও, তো তুমি নক দিও অথবা গ্রুপে এটা ডিটেইলস দেয়া আছে। আমরা পরের গুলো একটু বোঝার চেষ্টা করি। যে লিফট নিয়ে তো উত্তর দিলাম, এবার আমরা দোলনকালের সাথে কিছু সম্পর্কটা দেখব, যে দোলনকালের ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন হয় সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে যাব এখন। এই অনেকগুলা ম্যাজিক্যাল কনসেপ্ট দেখাবো বাকি, এই টপিকটা পরে একদম মার কাট এমন কিছু ফর্মুলা দেখাবো তোরা চিন্তাও করতে পারবি না যে অঙ্ক এত সহজ হতে পারে ইনশাআল্লাহ। রেডি? খেলা হবে। যে ক্ষেত্র L T ঘড়ি লেখো, কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা লেখো। ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে কার্যকরী দৈর্ঘ্য বলে। সবাই কমেন্টে লেখো ঝুলন বিন্দু টু ববের ভারকেন্দ্র, ঝুলন বিন্দু টু ববের ভারকেন্দ্র, ঝুলন বিন্দু টু ববের ভারকেন্দ্র। তাহলে ধরো একটা সরল দোলককে আমি এভাবে ঝুলাই দিলাম, এভাবে আমি ঝুলাই দিলাম। তাহলে ঝুলাই যদি দেই তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি হবে? ঝুলন বিন্দু টু ববের ভারকেন্দ্র। তাহলে এইটার বব, এটার ভারকেন্দ্র কোথায় ক্রিয়া করবে? অবশ্যই কেন্দ্রে ক্রিয়া করবে। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে এখান থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। তাহলে এটাকে আমি কার্যকরী দৈর্ঘ্য L দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে L, এই জায়গায় এই পর্যন্ত আমাদের কি? এই পর্যন্ত হচ্ছে আমার সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্যটা হলো স্মল l, আর এই পর্যন্ত হচ্ছে ববের ব্যাসার্ধ। তাহলে ববের ব্যাসার্ধ হচ্ছে স্মল r। তাহলে l ইকুয়াল টু কি হলো? স্মল l প্লাস স্মল r। তবে এই সংজ্ঞাটা কিন্তু সব সময় সত্য নয়। খুব ভালো করে বুঝিও যে ক্যাপিটাল L সমান স্মল l প্লাস স্মল r, এটা সব সময় সত্য নয়। সব সময় সত্য সংজ্ঞাটা কোনটা? সব সময় সত্য সংজ্ঞাটা হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র। খুব ভালো করে বুঝিও, ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র, এটা হলো কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা। তাহলে দেখো খেলা হবে। এই জায়গায় আমার ফার্স্ট ক্ষেত্র যে আমার কাছে একটা ফাঁপা গোলক আছে অথবা আরেকটা গোলক নিরেট। ফাঁপা আর নিরেটের পার্থক্য আশা করি তোমরা সবাই বুঝতে পারো। যেমন এটা হলো গোলক, এটা হলো গোলক। আমি ফুটবলের ক্ষেত্রে কি হয়? ফুটবলের ক্ষেত্রে ভিতরের জায়গাটা কি? ফাঁকা, ভিতরে কোনো কিছু থাকে না। যখন ভিতরে কিছু থাকে না ওই গোলকের নাম হলো ফাঁপা গোলক। আর তোমার মাথাও গোলক আকৃতির কিন্তু ভিতরে অনেক কিছুতে পরিপূর্ণ, তার মানে মাথাটা হলো নিরেট গোলক, পৃথিবীটা হচ্ছে নিরেট গোলক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে ববটা যদি ফাঁপা অবলিক নিরেট গোলক হয় তখন কি ঘটনা ঘটবে? ফাঁপা গোলক হোক আর নিরেট গোলক, ফাঁপা গোলকের ক্ষেত্রে কি ঘটনা, নিরেট গোলকের ক্ষেত্রে কি ঘটনা? দেখো ফাঁপা যদি হয় তাহলেও ভারকেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রে অবস্থিত। আবার যখন এটা নিরেট হবে, ভরা হবে, নিরেট বা ভরা হবে, সেক্ষেত্রেও ভারকেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রে অবস্থিত। তাহলে দুইটা ক্ষেত্রেই ভারকেন্দ্রের অবস্থান কোথায়? দুইটা ক্ষেত্রেই ভারকেন্দ্রের অবস্থান একই জায়গায়। যেহেতু ভারকেন্দ্রের অবস্থান চেঞ্জ হচ্ছে না, তার মানে ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যের মানেরও কোনো পরিবর্তন হবে না। তার মানে ফাঁপা গোলক আর নিরেট গোলক উভয় ক্ষেত্রেই কার্যকরী দৈর্ঘ্যের মান হচ্ছে একই। কেন একই? কারণ ফাঁপা গোলকের ভারকেন্দ্রও কেন্দ্রে, নিরেট গোলকের ভারকেন্দ্রও কেন্দ্রে, আর ঝুলন বিন্দু তো ফিক্সডই আছে। তাহলে ঝুলন বিন্দু টু ববের ভারকেন্দ্র দূরত্বটা তো সেম। তাহলে দুই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য একই। যেহেতু কার্যকরী দৈর্ঘ্য একই, তাহলে দোলনকালও কি হবে? একই হবে। ঘড়িও কিভাবে চলবে? একই ভাবে চলবে।
এখন আমরা পরের ক্ষেত্রটা চিন্তা করি। পরের ক্ষেত্রটা কি? পরের ক্ষেত্র হচ্ছে বব পারদ দ্বারা অধপূর্ণ করলে, বব পারদ দ্বারা অধপূর্ণ করলে তাহলে কি ঘটনা ঘটবে? বব পারদ দ্বারা অধপূর্ণ করলে কি ঘটনা ঘটবে? আমরা এখন এই জিনিসটা একটু ফিল করার চেষ্টা করব। দেখো এবার এই ববের এই নিচের অংশটা পারদ দ্বারা পূর্ণ করলাম, এই নিচের অংশটা পারদ দ্বারা পূর্ণ করলাম। এখন আমাকে বলো তো দেখি, এখন আমাকে একটা কথা বলো, এখন কি ভারকেন্দ্র এখানে থাকবে না এই যে নিচের ভরা অংশের মাঝখানে চলে আসবে? কোনটা? ভরা অংশের। তাহলে এখন ভারকেন্দ্র ভরা অংশের মাঝখানে চলে আসবে। তাহলে আগের ভারকেন্দ্র কোথায় ছিল? আগের ভারকেন্দ্র ছিল এখানে, আর নতুন ভারকেন্দ্র কোথায় হয়ে গেল? এখানে। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি? ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র, ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র। তাহলে কার্যকরী দৈর্ঘ্য আগের চাইতে কি হয়ে গেল? কমে গেল না বেড়ে গেল? এটা আমাকে একটু বলো। কার্যকরী দৈর্ঘ্য তাহলে আগের চাইতে কমে গেছে না বেড়ে গেছে? ঝুলন বিন্দুর অবস্থা, ভারকেন্দ্র অবস্থা নিচে নেমে গেছে, তার মানে কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে আমরা এখানে দেখলাম কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেল। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায়, টি আর এল কি সমানুপাতিক। তাহলে যেহেতু এল বেড়ে গেছে, তাহলে দোলনকালও কি হবে? দোলনকালও আমাদের বেড়ে যাবে। এখন দোলনকাল আর জি দোলনকাল আর ঘড়ি কেমন? দোলনকাল আর ঘড়ি হলো ব্যস্তানুপাতিক, দোলনকাল আর ঘড়ি ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু দোলনকাল বেড়ে গেছে, তাহলে ঘড়ি কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে মানে কি চলবে? স্লো চলবে। তাহলে আমরা বুঝলাম বব পারদ দ্বারা অধপূর্ণ করলে কার্যকরী দৈর্ঘ্য বাড়ে, দোলনকাল বাড়ে, ঘড়ি স্লো চলে। সবাই আমাকে বলো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা? এখন আমরা আরেকটা তথ্য দেখার চেষ্টা করি। এখন দেখো এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন, এখন আমি যেটা সলভ করাবো। এখন একটা বব হতে অনবরত তরল পড়তে থাকলে, অনবরত তরল পড়তে থাকলে তাহলে কি ঘটনা ঘটবে? খুব ভালো করে বুঝিও। বব থেকে যদি অনবরত তরল পড়তে থাকে তাহলে কি ঘটনা ঘটবে? আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এখন তার মানে কি? বব শুরুতে তরল দ্বারা পূর্ণ ছিল। এখন বব যখন শুরুতে তরল দ্বারা পূর্ণ থাকবে, তখন তার ভারকেন্দ্র কোথায় অবস্থিত হবে? তার মানে শুরুতে তার ভারকেন্দ্র একদম মাঝে অবস্থিত, শুরুতে ভারকেন্দ্র তার একদম মাঝে অবস্থিত। তারপরে তুমি কি করছো? তারপরে তুমি ফুটো করে দিছো। তাহলে যখন তুমি ফুটো করে দিবা, তখন এই পানির লেভেলটা আস্তে আস্তে কি হতে থাকবে? নিচে নামতে থাকবে। তরলের লেভেল আস্তে আস্তে নিচে নামতে থাকবে। তরলের লেভেল যদি আস্তে আস্তে নিচে নামে, তাহলে ভারকেন্দ্রের অবস্থানও কি হবে? আগে ছিল এখানে, আস্তে আস্তে ভারকেন্দ্র নিচে নামবে, ভারকেন্দ্র নিচে নামবে, পানি যত নিচে নামবে ভারকেন্দ্র তত নিচে নামবে। তাহলে ভারকেন্দ্র নিচে নামতে নামতে, তাহলে ভারকেন্দ্র আস্তে আস্তে নিচে নামবে মানে কি? একবারে নিচে নামবে না, কিন্তু আস্তে আস্তে নিচে নামবে মানে কি? কার্যকরী দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে এল বাড়তে থাকবে, বাড়বে না কিন্তু বাড়তেই থাকবে, এল বাড়তেই থাকবে। কিন্তু শেষে গিয়ে কি হবে? দেখো শেষে গিয়ে তোমার সম্পূর্ণ গোলকটা ফাঁকা হয়ে যাবে, এখানে আর কোনো তরল থাকবে না। আর সম্পূর্ণ গোলক যখন ফাঁকা হয়ে যাবে, তখন ভারকেন্দ্র আবার কোন জায়গায় চলে আসবে? ভারকেন্দ্র আবার পুনরায় পূর্বের অবস্থায় চলে আসবে না? বলো, ভারকেন্দ্র পুনরায় কোন অবস্থায় চলে আসবে? পূর্বের অবস্থায় চলে আসবে। তাহলে ভারকেন্দ্র পুনরায় পূর্বের অবস্থায়, তার মানে এল বাড়তেই থাকবে, শেষে পূর্বের অবস্থায়। এল বাড়তে থাকবে শেষে পূর্বের অবস্থায়। তাহলে এক্ষেত্রে টি কি হবে? এলও যেরকম টিও সেরকম। তাহলে টি বাড়তে থাকবে শেষে পূর্বের অবস্থায়। এখন তুমি খেয়াল করো টি আর ঘড়ি কেমন? টি আর ঘড়ি হলো উল্টা, টি আর ঘড়ি উল্টা। তাহলে টি যেমন হবে ঘড়ি তার হবে উল্টা। তাহলে টি বাড়তে থাকবে, তাহলে এখানে ঘড়ি কমতে থাকবে, তার মানে ঘড়ি ধীরে চলতে থাকবে, ঘড়ি ধীরে চলতে থাকবে, শেষে পূর্বের অবস্থায়। সবাই আমাকে বলো যে পুরো ব্যাপারটা তোমরা প্রত্যেককে বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাতে থাকো। সবাই প্রত্যেককে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাতে থাকো। সবাই ফিল করছো কিনা?
যে আমার এই মেডিকেল কনসেপ্টের যে ক্লাসটা, মেডিকেলের স্পেশাল যে ব্যাচটা, এই মেডিকেল স্পেশালের ব্যাচটা আমরা এইভাবে প্রত্যেকটা টপিক কনসেপ্ট দিয়ে পুরো জিনিসটা বুঝাই দেব, যে তুমি দেখবে যে আসলে মুখস্থ করা কিছু নাই, তুমি যে কোনো প্রশ্নের উত্তর পারতেছো। এই সমীকরণ বুঝলে, যে কোনো সমীকরণ বুঝলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সের 20টা প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট 13টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায়। তাহলে আমি মুখস্থ করব কেন? মিনিমাম 13টা প্রশ্ন আসবে সমীকরণ রিলেটেড জিনিস থেকে, যেগুলো তোমরা এখন ঠাটায় মুখস্থ করতেছো। তো তোমরা যারা জয়েন করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে ফেলতে পারো। এবার আমরা আরো দুটো টপিক এখান থেকে চিন্তা করব, তোমরা নিজেরা এটা ট্রাই করে দেখিও। গ্রীষ্মকালে কি হবে, শীতকালে কি হবে। আমি সংক্ষেপে শুধু বলে দেই, গ্রীষ্মকালে কি ঘটনা ঘটবে দেখো। এটা হচ্ছে আমার বব। গ্রীষ্মকালে আমরা জানি ধাতব পদার্থের আয়তন বেড়ে যায়, তাহলে গ্রীষ্মকালে ব্যাপারটা ঘটবে এরকম। তাহলে গ্রীষ্মকালে আয়তন বেড়ে যায়, তার মানে ভারকেন্দ্রের অবস্থান কোথায় চলে যাবে, নিচে নেমে যাবে। তার মানে আমরা দেখলাম গ্রীষ্মকালে এল এর মান তোমার বাড়বে, এল বৃদ্ধি পাবে, কারণ এটা আয়তন বাড়বে, আয়তন বাড়ার ফলে ভারকেন্দ্রের অবস্থান নিচে চলে যাবে। আর শীতকালে কি ঘটনা ঘটবে, আমি যদি বলি শীত, তাহলে শীতকালে তোমার কি ঘটনা ঘটবে দেখো। শীতকালে আমরা জানি আয়তন কমে যায়, তাহলে আগের ভারকেন্দ্র ছিল এখানে, পরের ভারকেন্দ্র উঠে যাবে উপরে তার মাঝখানে। তার মানে শীতকালে কার্যকরী দৈর্ঘ্যের মান কমে যায়, শীতকালে কার্যকরী দৈর্ঘ্যের মান কমে যায়। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এবার আমরা দেখব এই টপিক থেকে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে। আমরা তো মেডিকেল স্টাইলে বা ভার্সিটির যদি থিওরি প্রশ্ন হয় তাহলে কেমন প্রশ্ন হবে সেটা নিয়ে কথা বললাম। এখান থেকে যদি তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিভাবে প্রশ্ন আসবে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় থিওরি আকারে প্রশ্ন আসবে না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তোমার প্রশ্নটা আসবে ম্যাথ আকারে। ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসবে হলো ম্যাথ আকারে। যেমন তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নটা কি হবে, g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে সেকেন্ড দোলকের দোলনকাল কত, সেকেন্ড দোলকের দোলনকাল। এটা হচ্ছে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা রিলেটেড একটা প্রশ্ন। লিফটের ক্ষেত্রে আমরা কি শিখছি, লিফটের ক্ষেত্রে আমরা শিখছি আপ আপ ডাউন ডাউন। তাই নরমালি দোলনকাল কত, নরমাল দোলনকাল t সমান হচ্ছে 2π√L/g। কিন্তু যেহেতু এখানে লিফটে উঠতেছে তাহলে এখানে আমার নরমাল দোলনকাল হবে না, তাহলে এখানকার দোলনকাল হলো t প্রাইম, এখানকার দোলনকাল হলো t প্রাইম, কারণ নরমাল দোলনকাল এখানে কিন্তু হবে না। তাহলে আমরা জানি লিফট যখন উপরের দিকে ওঠে তখন কি ঘটনা ঘটে বলো। লিফট উপরের দিকে উঠলে কি ঘটনা ঘটে, লিফট উপরের দিকে উঠলে ঘটনাটা ঘটে আপ আপ, তার মানে উপরে উঠলে ত্বরণ বাড়ে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণটা কত হবে, g + g/3, তাই না। ত্বরণের মান এর মান হলো g/3, তাহলে ক্যালকুলেশন করলে 2π√L 4g/3, তার মানে 2π√L/g ইনটু এখানে হলো 3/4। এখন এই যে 2π√L/g এটা সমান কি, 2π√L/g মানে শুরুর অবস্থায় দোলনকাল, প্রথম অবস্থার দোলনকাল হলো t, 2π√L/g এটা হলো প্রথম অবস্থার দোলনকাল ইনটু √3/4, তার মানে t ইনটু √3/2। এভাবে প্রশ্ন আসবে কোন পরীক্ষায়, এভাবে প্রশ্ন আসবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। এখন যদি যেহেতু বলছে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক না বললে এটাই आंसर, আর যেহেতু সেকেন্ড দোলক বলছে তাহলে আমার আগের দোলনকাল কত, আগের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, আগের দোলনকাল 2 সেকেন্ড, তাহলে 2 2 কাটা, তাহলে आंसर হবে √3 সেকেন্ড। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। দেখো জিনিস কিন্তু একই, ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসতেছে একভাবে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসতেছে থিওরি আকারে। ভার্সিটি ভর্তি পরীক্ষা তোমার করা লাগতেছে অ্যাপ্লিকেশন, আর থিওরিটিক্যালি তোমাকে বুঝে বের করতে হবে, কিন্তু সবই কোথায় থেকে, সূত্র থেকে। সূত্র ভালোভাবে বুঝলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এখন তোমরা যদি চাও আমার ভার্সিটি ভর্তি পরীক্ষার কালকে ব্যাচ আছে না ইয়া পলাশ, কালকে ভার্সিটি ভর্তি পরীক্ষার স্পেশাল ব্যাচের ক্লাস আছে কালকে সকাল 10টায়, একদম ওইখানে, সেখানে আমরা একদম A to Z ভার্সিটি স্ট্যান্ডার্ড ভাবে পড়াবো। আর ভার্সিটির ফিজিক্স কোর্সটা করলে ভার্সিটির ফিজিক্সও কভার হবে, মেডিকেলের ফিজিক্সও কভার হবে। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। ফুল ভার্সিটির জন্য কোর্স ফি হলো 3000 টাকা,
তবে একবার 3000 টাকা দেওয়া লাগবে না, তুমি মাসে মাসে 1000 1000 1000 করে দিয়ে পরিশোধ করতে পারবে। যারা ফিজিক্স ফিল করতে চাও, ম্যাজিক্যাল কনসেপ্ট শিখতে চাও এবং অঙ্ক দেখার সাথে সাথে উত্তর বলে দিতে চাও, তারা জয়েন করতে পারো। এবং আমি তোমাকে এই জায়গায় আরেকটা কথা বলবো, তুমি যেখানে যে উপায় যে নিয়মে যেভাবেই শেখো না কেন, মনে রাখবে, হ্যাঁ গোপন কথা বলি, ফিজিক্সে তুমি যদি জাস্ট একটা কনসেপ্ট জানো, একটা কনসেপ্ট ব্যবহার করে ফুল ফিজিক্সের অর্ধেক অঙ্ক করতে পারবা, এটা সম্ভব। যেমন এই কনসেপ্ট থেকে তুমি মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 15টা এমসিকিউ এর মধ্যে মিনিমাম 5টা থেকে 6টা এমসিকিউ তুমি কমন পাবা। যে জায়গায় 30টা প্রশ্ন আসবে, এখানে ওই কনসেপ্টটা থেকে মিনিমাম 30টা প্রশ্ন আসলে 22-23টা ম্যাথ আসবে, তখন ওই ম্যাথ মিনিমাম তোমার 10টা 11টা ম্যাথ তুমি একটা কনসেপ্ট থেকে কমন পাবা। তার মানে কি তোমার চান্স পাওয়ার তখন অনেক ইজি হয়ে যাবে এবং এটা সম্ভব। আচ্ছা একটু আমাকে বলতে থাকো তোমরা, শুধু আমি এক পাশ থেকে কথা বলে যাচ্ছি, তোমরা বুঝতে পারতেছো কিনা, ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। ম্যাজিক্যাল কনসেপ্টের ক্লাস কবে শুরু হবে? ম্যাজিক্যাল কনসেপ্টের লাইভ ক্লাস শুরু হবে হলো 20 তারিখ। আর এমনি তোমরা যারা ভর্তি হয়েছো বা ভর্তি হচ্ছ, তাদেরকে এখন ইউটিউবের প্রাইভেট প্লেলিস্ট দেওয়া হচ্ছে। এখন ভর্তি হলে ইউটিউবের প্রাইভেট প্লেলিস্ট পাবে। আর যারা চিন্তা করতেছে শুধুমাত্র ম্যাজিক্যাল কনসেপ্টগুলো শিখতে চাও, শর্টকাট ট্রিক্সগুলো শিখতে চাও, ফুল ফিজিক্সের ম্যাজিক্যাল কনসেপ্টের ফি হচ্ছে তোমার 750 টাকা। মাত্র 750 টাকা দিয়ে তুমি ফুল ম্যাজিক্যাল কনসেপ্টগুলো আর শর্টকাট ট্রিক্সগুলো শিখতে পারবা। ফিজিক্সের ম্যাথেরটাও 750, ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলে টোটাল 750। এখন আমি অনেকক্ষণ যেহেতু কথা বলছি, এই জায়গায় দেখো আমি তোমাকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আরেকটা কিভাবে প্রশ্ন আসতে পারে বা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে, আমি এটার আরেকটা উদাহরণ দিই। যে তোমাকে বলছে যে সুতার দৈর্ঘ্য স্মল এল, ববের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, সুতার দৈর্ঘ্য স্মল এল, ববের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে এবং গোলক বব পারদ দ্বারা অধপূর্ণ, বব পারদ দ্বারা অধপূর্ণ, হ্যাঁ বব পারদ দ্বারা অধপূর্ণ, তাহলে দোলনকাল ইকুয়াল টু ভার, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা আমি তোমাকে বলি, তাহলে দোলনকালের মান t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই g। তাহলে এখানে ক্যাপিটাল L এর মান স্মল l প্লাস r হবে না? তাহলে আমাদের এটাই উত্তর হবে না? কথা বলো, আমার কনসেপ্টটা কি ঠিক আছে না ভুল আছে, এটা আমাকে একটু জানাতে থাকো যে আমি এখানে যেটা ব্যবহার করলাম সেটা কি ঠিক আছে না ভুল আছে। আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল L সমান স্মল l প্লাস r, এখানে স্মল l হলো সুতার দৈর্ঘ্য, স্মল r হলো ববের ব্যাসার্ধ। তাহলে আমাকে একটু বলো যে এটা কি ঠিক আছে না ভুল আছে, আমাকে এটা একটু জানাও। অনেকে বলতেছে এবার দোটানায় পড়ে গেছে, কেউ বলতেছে ঠিক, কেউ বলতেছে ভুল। আতিকুর বলছে ভাই কোর্সে ভর্তি হলে পরে ক্লাসগুলো হ্যাঁ করতে পারবা, ক্লাস থেকে যাবে, গ্রুপে থেকে যাবে। যারা জয়েন করতে চাও আমাকে এখনই নক দাও, এখনই নক দিয়ে ফেলো, অথবা সজীব ভাইকে নক দাও। তো সঠিক ভুল বাকিরা একটু চিন্তা করো না, এটা কি ঠিক না ভুল? ঠিক ভুল এর মধ্যে সবাই আসো। এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন, এগুলো হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন, যে একদম 100% কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা উত্তর করতে পারবে না। তাহলে এবার আসো আমরা একটু আগে সংজ্ঞার দিকে যাই। দেখো কিভাবে তোমার প্রশ্নটা আসছে। কার্যকরী দৈর্ঘ্যটা কি? ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। নরমালি ভার কেন্দ্র কোথায় অবস্থান করে? এখানে অবস্থান করে, কিন্তু এখানে ববটা কি দ্বারা পরিপূর্ণ? ববটা হচ্ছে পারদ দ্বারা পরিপূর্ণ। তাহলে ভরকেন্দ্র কোথায় অবস্থিত হবে? আগে যেখানে ছিল ঠিক তার মাঝখানে, এই যে নিচের ধরা অংশটুকুর মাঝখানে। তাহলে এখন আমাদের কার্যকরী দৈর্ঘ্যের সংখ্যাটা কি? ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, তার মানে এই পর্যন্ত দূরত্ব, ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র। তাহলে এই দূরত্বটা কত দেখো, এইটুকু দূরত্ব স্মল l, এখান থেকে এইটুকু দূরত্ব হলো স্মল r, আর এইটুকু দূরত্ব হচ্ছে আমার তার অর্ধেক, তার মানে r/2। তাহলে আমার आंसर হবে কার্যকরী দৈর্ঘ্যের সংখ্যাটা হবে l প্লাস স্মল r প্লাস r/2।
এস এল প্লাস স্মল আর প্লাস আর বাই টু। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ভাই কতক্ষণ দিছে? তো আমরা অনেকক্ষণ ক্লাস করে ফেলছি, সবাই বুঝতে পারছো কিনা যে অনেকক্ষণ ক্লাস করে ফেলছি অলরেডি এত রাতে। তো তোদেরকে আর বেশিক্ষণ ওয়েট না করাই, যদিও আমার আজকে আরো অনেক ম্যাজিক্যাল কনসেপ্ট দেওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, তো তোরা অনেকক্ষণ ধরে আসিস, অলরেডি মনে হয় প্রায় 1টা বেজে গেছে। তো সবাই বুঝতে পারছিস কিনা আমাকে একটু বল। তারপরও এখন আজকে আমরা এই পর্যন্ত রাখবো। ইনশাআল্লাহ কালকে রাতে আবার লেট নাইট শো হবে। ইনশাআল্লাহ কালকে রাতে আবার লেট নাইট শো হবে। সবাই এই সময় গ্রুপে চলে আসবি। আর যারা যারা এনরোল করে ফেলতে চাস তারা এখনই আমাকে নক দে। ইনশাআল্লাহ আমরা একসাথে ভর্তি যুদ্ধকে কাঁপাই দেব। ইনশাআল্লাহ আমরা তোদের স্বপ্ন পূরণের জন্য যত ধরনের সাপোর্ট লাগবে সব ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে পাবি। সব ভাইয়ের কাছ থেকে পাবি ইনশাআল্লাহ। তো এখানে সাজ্জাদ আহমেদ চৌধুরী বলছে বুঝি নাই ভাইয়া। কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি? কার্যকরী দৈর্ঘ্য হলো ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র। ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র। তাহলে বব যেহেতু পারদ দ্বারা অধপূর্ণ, এই অর্ধেক পূর্ণ, তাহলে এই অর্ধেক অংশের ভর কোথায় ক্রিয়া করবে? ঠিক তার মাঝামাঝি, তার মানে এখানে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো ভার কেন্দ্র আর এখানে হলো ঝুলন বিন্দু। তাহলে এই দূরত্বটা হলো কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই দূরত্ব সমান কত? সুতার দৈর্ঘ্য স্মল এল, ববের ব্যাসার্ধ স্মল আর, আর এইটুকু কি স্মল আর, তার অর্ধেক মানে কত? আর বাই টু। তাহলে মানে স্মল এল প্লাস স্মল আর প্লাস আর বাই টু। এটা হলো আমার কার্যকরী দৈর্ঘ্য। সবাই আমাকে বলো যে পুরো ব্যাপারটা এখন সবার কাছে ক্লিয়ার কিনা। এখন তো আজকে এ পর্যন্তই। তোমরা যারা আসিস সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভাইয়ের জন্য দোয়া করিস। ভাইয়া তোদের পাশে আছে, তোরাও ভাইয়ের পাশে থাকিস। তাহলে আজকে আর দেরি না করি। হ্যাঁ, তো কালকে সকাল 10টায় ভার্সিটির স্পেশাল ক্লাস আছে। তো যারা ভার্সিটি ব্যাচে জয়েন করতে চাস এখনই ভর্তি হয়ে কালকে সকাল 10টায় ক্লাস শুরু করতে পারবি। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকিস, ধন্যবাদ।